এনসিপির সবচেয়ে বড় ভুল হচ্ছে ভাই ব্রাদার করা। এনসিপি যদি চাইতো মানে তারা কিন্তু বিশাল একটা মানে জনগোষ্ঠীকে কানেক্ট করতে পারতো। তারা এই যে এই নির্বাচনে জামাতের সাথে যদি জোটে না যেত, তাহলে তারা কিন্তু অনেক মানুষকে সুযোগ দিতে পারতো। কোটা সংস্কারের দাবিতে এসেছিল, তারা যেভাবে আঙ্গুর ফুলে কলা গাছ হয়েছে, এ থেকেই বোঝা যায় আসলে কারা জুলাইটাকে কুক্ষিগত করেছে এবং ব্যবহার করেছে। তারা জুলাইটাকে মানে আরেক পক্ষের কাছে বিক্রি করে দিল। জাসদ যদি শক্ত হয়ে দাঁড়াইতো তাহলে আজকে বিএনপি তৈরি হইতো না, কারণ এখন সবগুলো দলই এখন একটা দুইটা আসনের জন্য রাজনীতি করে। প্রেস ক্লাবের সামনে আমি একটা না প্রায় 2.5 ঘন্টা স্লোগান দিয়েছি, 2.5 ঘন্টা একটা না। একটা প্রতিজ্ঞা ছিল যে আমি আসলে মানে শেখ হাসিনার পতন না দেখে আমি বিয়ে করব না। আমি আমার মানে যে চিন্তা চেতনা লালন করি সেই রাজনীতিটা আসলে বাংলাদেশে নেই। আসসালামু আলাইকুম। এসএমএম নিউজ 24 এর বিশেষ আয়োজন সময়ের মুখোমুখিতে আজকে আমাদের সাথে আছেন মোহাম্মদ মুশারফ হোসাইন, আহ্বায়ক জুলাই ফোর্স। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এসএমএম নিউজের সকল দর্শক এবং শোভানুধ্যায়ী সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আপনাদের বর্তমান সংগঠনের নাম হচ্ছে জুলাই ফোর্স। এই জুলাই ফোর্স কেন? জুলাই ফোর্সটা গঠন করা হয়েছিল আজ থেকে 1.5 বছর আগে প্রায়। তো এইটা গঠন করার মূল কারণ ছিল আমাদের পল্টন, প্রেস ক্লাব, মতিঝিল বা শাহবাগ কেন্দ্রিক যারা আমরা আন্দোলন সংগ্রামে একসাথে ছিলাম, বিশেষ করে জুলাই আন্দোলনে একসাথে সম্মুখ সারিতে ছিলাম, তাদের একটা চাহিদা ছিল যে আমরা মানে একটা জায়গায় একসাথে থাকব। এবং অনেকের এইরকম কথা ছিল যে ভাই আমরা হারিয়ে যাচ্ছি, আমাদের তো মানে কথা বলার জায়গা পাচ্ছি না, স্পেস পাচ্ছি না, যে এখানে মানে কোনো রাজনৈতিক দলের সাথে যেহেতু সম্পৃক্ত না, এই জন্য তাদের সবার একটা মানে চাহিদা ছিল যে একটা প্ল্যাটফর্ম করা। সেই জন্য আমরা জুলাই ফোর্স নামে একটা প্ল্যাটফর্ম করি এবং সেই প্ল্যাটফর্মটা মূলত জুলাইয়ের আহত শহীদদের নিয়ে কিছু ডকুমেন্টারি করার চিন্তা ছিল এবং আমরা ওইটা কাজ করছি এবং আরো অনেক কাজই করছি। এবং বিশেষ করে জুলাইটা যেহেতু মানে একটা পক্ষ কুক্ষিগত করেছে এবং জুলাইকে আরেকটা পক্ষ চাইছে যে জুলাইকে মিশিয়ে দেওয়ার জন্য, যেমন আওয়ামী লীগের ক্ষেত্রে তারা চাচ্ছে যে জুলাইটাকে শেষ করে দেওয়ার জন্য, অপরদিকে আরেকটা গ্রুপ আরেকটা দল চাচ্ছে যে তারা মানে জুলাইটাকে কুক্ষিগত করে কিছু স্বার্থ সিদ্ধি করার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা ব্যক্তিগতভাবে আমরা জুলাই ফোর্স চাচ্ছি যে এই জুলাইটাকে একটু হলেও বাঁচিয়ে রাখার জন্য, জুলাইয়ের যে এই স্পিরিটটাকে বাঁচিয়ে রাখার জন্য। এই জন্য আমরা হয়তো বিভিন্ন শহীদ, আহত পরিবার এদের সাথে যোগাযোগ করছি এবং তাদের নিয়েও কিছু ডকুমেন্টারি করছি, ভিডিও করছি। তো আমাদের কাজটা মূলত এটাই, এছাড়া খুব বড় ভীষণ নিয়ে এটা করা নাই। এই জুলাইকে কারা কুক্ষিগত করেছে, মানে মূলত কারা, কোন দলগুলো? শুরুতে আপনারা দেখেন মানে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসানোর পরে যারা বসিয়েছে, যারা তাদের নিয়োগকর্তা হিসাবে ডক্টর ইউনূস নিজেই বলেছে ছাত্ররা আমাদের মানে নিয়োগকর্তা। তাদের নিয়োগকর্তা ছাত্ররা বললেও, ছাত্ররা বলতে গুটি কয়েক ছাত্র, এই গুটি কয়েক ছাত্র তারা হচ্ছে জুলাইটাকে কুক্ষিগত করে, দেখেন সচিবালয়টা কিভাবে দখল করেছে এবং এক একজন মানে আঙুল ফুলে কলা গাছ হওয়ার মতো, মানে এক একজন বিভিন্ন জায়গায় বাড়ি গাড়ি করেছে এবং বিদেশেও অনেক টাকা পাচারেরও কথা আমরা শুনছি। তো যারা কোটা সংস্কারের দাবিতে এসেছিল তারা যেভাবে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, এ থেকেই বোঝা যায় আসলে কারা জুলাইটাকে কুক্ষিগত করেছে এবং ব্যবহার করেছে। আমরা যারা প্রকৃত জুলাই যোদ্ধা এবং যারা জুলাইয়ে সম্মুখ সারিতে বুলেটের সামনে দাঁড়িয়েছি, তারা কিন্তু কেউ কোনো স্বার্থ অর্জন করেনি বা স্বার্থ নেয়নি। স্বার্থ নিয়েছে মূলত কারা, যারা মানে 36 দিন সামনে ছিল, 36 দিনও বলা চলে না, মানে 14 তারিখের পর থেকে মানে মোটামুটি 16-17 দিন তারা মানে আন্দোলন নিয়েছিল। কিন্তু আমরা কিন্তু সেই 2015-16 সাল থেকে রাজপথের সরব। তো আমরা কিন্তু কখনোই, এবং জুলাই আন্দোলনে কিন্তু একদম সম্মুখ সারিতে থেকে আমরা লড়াই করেছি। আপনারা দেখবেন প্রেস ক্লাবের সামনে আমি একটা না প্রায় 2.5 ঘন্টা স্লোগান দিয়েছি, 2.5 ঘন্টা একটা না, মানে
অবাক করা কাণ্ড। আমি এমনি সময় এতক্ষণ কথাও বলতে পারবো না, কিন্তু ওই সময় স্পিরিটটা এমন ভাবে ছিল যে আমি 2.5 ঘন্টা একটানা স্লোগান দিয়েছি শহীদ মিনারে, প্রায় 1.5-2 ঘন্টা একটানা স্লোগান দিয়েছি, 1 মিনিটও থামিনি। তো আমরা এত পরিশ্রম করলাম, তারপরে হাইকোর্টের সামনে কি ঘটনা, আমাদের সহযোদ্ধা নাহিদের মুখ চেপে ধরা হলো, সেখানে আমরা মানে ব্যারিকেড ভেঙে আমরা মানে হাইকোর্টে ঢুকলাম, এইসব কর্মসূচিগুলো বাস্তবায়ন করলাম আমরা। কিন্তু পরবর্তীতে একটা গ্রুপ এসে সুবিধা স্বার্থসিদ্ধি ও নেওয়ার জন্য তারা কি করলো, তারা জুলাইটাকে মানে আরেক পক্ষের কাছে বিক্রি করে দিল। তো এই যে যে জুলাই বিক্রি, মানে এতগুলো শহীদ আহতর সাথে ও পরিবারের সাথে এইভাবে গাদ্দারি করা, এর মাধ্যমে এইটা জাতি কিন্তু কোনোদিনও ভুলবে না। মানে আবার যখন তারা রাজপথে ডাকবে, তাদের ডাকে কেউ আসবে না। কেন আসবে না? কারণ একবার তারা রাজপথে গিয়ে প্রতারিত হয়েছে। তো বারবার তো মানুষ প্রতারিত হইবে না। তো এই জন্য আমি যেটা মনে করি, এই যে জুলাইয়ে যারা জুলাইকে কুক্ষিগত করেছে, জুলাইকে হাতিয়ার বানিয়ে মানে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, বাংলাদেশকে মানে ফোকলা করে দিয়েছে, আসলে তাদের বিচার নিয়তি একসময় ঠিকই করবে। আচ্ছা, জুলাইকে তো আপনার যে জুলাই হয়েছে সেই জুলাই এর পরবর্তী সময়ে যারা তৎকালীন ছাত্রনেতা বা যারা এই আন্দোলনের সম্মুখ সারিতে ছিল, তাদেরকে দেখা গেছে পরবর্তীতে তারা বিয়েও করেছে। আপনি কি বিয়ে করেছেন? হ্যাঁ, আসলে আমি বিয়ে করেছি জুলাইয়ের পরপরই আপনি বিয়ে করেছেন? জুলাইয়ের পরে, এবং আমার একটা প্রতিজ্ঞা ছিল যে আমি আসলে শেখ হাসিনার পতন ছাড়া বিয়ে করব না। এটা আমি 2019 সালের দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম আচ্ছা আচ্ছা। যে আমি আসলে মানে শেখ হাসিনার পতন না দেখে আমি বিয়ে করব না। তো এর মধ্যেই আমার পাত্রী দেখা হয়েছে, এবং পাত্রী দেখার পরে মানে পাত্রী দেখা হয়েছে আন্দোলনের আগেই। আচ্ছা, তারপরে আমি কিন্তু এগ্রি ছিলাম না, কিন্তু যখন মানে আমার ঘাড় থেকে একটা সিন্দাবাদের দৈত্য সরে গেছে, তখন মনে হয়েছে না, এখন আসলে বিয়েটা করা উচিত। কারণ হাসিনা ক্ষমতাচ্যুত হলো আর তখনই মনে হলো যে না, আমার যে টার্গেট ছিল যে হাসিনার ক্ষমতা থেকে না যাওয়া পর্যন্ত আমি বিয়ে করবো না, তখন মনে হলো যে না, আমি এবার বিয়েটা এবার করতে পারি। এইটাই আসলে হাসিনার পতনই পতন যদি না হইতো, আসলে আমার বিয়েটা হইতো কিনা সেটা আমি বলতে পারছি না। তারপরেও আমি যেটা মনে করি, তাদের যে বিয়ে করার মানে বিয়ে করা আর আমার বিয়ে করা তো এক না। আমার বিয়েতে কেউ জানেই না। আচ্ছা, আমি খুবই মানে সিম্পল ভাবে বিয়েটা করেছি, কিন্তু তারা তো মানে দেখা যায় এক একজন বিয়ে করেছে এবং কোটি বিশাল কোটি আয়োজন করে। বিশাল আয়োজন করেছে। মানে আমরা তো আর সেটা করতে পারিনি বা চিন্তাও করি না, কারণ যেহেতু আমরা আমরা কখনোই কোনো আন্দোলনে কিন্তু মানে স্বার্থের জন্য করিনি। আপনি দেখবেন 2018 সালের কোটা আন্দোলন, এই যে আমাদের ভিপি নূর ভাইয়ের বা রাশেদদের যে নেতৃত্বে যে আন্দোলনটা হয়েছিল, সেখানে কিন্তু আমরা সম্মুখ সারিতে ছিলাম। তারা এখনো তাদের সাথে দেখা হলে অনেক সুন্দর কথা বলে এবং বলে যে ভাই এতদিন ছিলেন, এখন নেই কেন? কিন্তু এখন নেই কেন রাজনীতিতে না থাকার কারণ হচ্ছে, যেহেতু মানে আমি আমার মানে যে চিন্তা চেতনা লালন করি, সেই রাজনীতিটা আসলে বাংলাদেশে নেই। আমার চিন্তা, আমার ধারণা বা আমি যা চাই, সেই রাজনীতিটা আসলে বাংলাদেশে কোনো দলের মধ্যে আমি সেইভাবে দেখতে পারিনি। এই জন্য আমরা জুলাই ফোর্সটা আসলে করার কারণই এটা, যে আমরা আমাদের যে চিন্তা এবং সমষ্টিগত চিন্তা, এখানে দেখেন ডান বামের একটা মিশেল আছে। ডানপন্থীরা বামপন্থীদের পছন্দ করে না, বামপন্থীরা ডানপন্থীদের পছন্দ করে না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস দেখবেন, বামপন্থীদের সাথে আমার খুব ভালো খাতির, আবার ডানপন্থীদের সাথে আমার খুব ভালো খাতির। এইখানে আমার ডান বা মানুষের মধ্যে বিভেদ, এইটা আমার আসলে খুবই পছন্দ না। এই জন্য আর কি রাজনীতিটা মানে কখনো মনে হয় না যে মানে বামেদের চিন্তা ভাবনা ডিফারেন্ট বা ডানেদের চিন্তা ভাবনা ডিফারেন্ট, আমি হয়তো বামেদের দিকে যাওয়া উচিত বা ডানেদের দিকে যাওয়া উচিত? এটা আসলে আমার যেটা মনে হয়, মানে সবাই রাজনীতি করে, মানে সব চিন্তাধারার মধ্যেই পজিটিভ কিছু আছে। বামদের মধ্যেও আপনি দেখবেন অনেক চিন্তাধারা আছে, যেমন মানে পজিটিভ চিন্তা আছে, যেমন বামেরা সবসময় শ্রমিক দিন মজুরদের পক্ষে, তারা কিন্তু 10 জন হলেও তারা কিন্তু কথা বলে। এই যে যে কথা বলা, মানুষের পক্ষে কথা বলা, এই জিনিসটা আবার ভালো। আবার তাদের আবার আরেকটা জিনিস আছে, মানে
হাসিনার আমলে তারা কি করেছে, তারা হচ্ছে আওয়ামী লীগ পড়ে যাবে এইরকম কোনো এরকম আন্দোলন তারা আন্দোলনে করতে যায়। রাজি হয়নি। যখন আমরা বলেছি যে ঐক্যবদ্ধভাবে সবার রাজপথে নামা উচিত, হাসিনার পতন দরকার, তখন তারা বলেছে যে হাসিনা পতন করে লাভ কি, আবার তারেক রহমান ক্ষমতায় আসবে। কিন্তু আমাদের চিন্তাটা তো ওই রকম না। অন্যায় যেই করুক, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, তার বিরুদ্ধে কথা বলতে হবে। আমি এক সময় দেখা যায় আমি আমি মূলত বিএনপি পরিবারের সন্তান। আমার বাবা সেই ছোটবেলা থেকে দেখি বিএনপির রাজনীতি করে। তো তারপরেও আমি এখন বিএনপির বিপক্ষে অনেক কথা বলতে হচ্ছে। কেন বলতে হচ্ছে? কারণ আপনার বিএনপির বা সরকারের বিপক্ষে বলা আর বিএনপির বিপক্ষে বলা কিন্তু আলাদা। যখন আমি সরকারের একটা সমালোচনা করব, সরকারের এখন বিদ্যুতের সংকট এইটা নিয়ে কথা বললেই তো বিএনপির বিরুদ্ধে যাবে। এটা আমার বলতে হচ্ছে, কারণ যেহেতু আমি আবার ডানপন্থীদের জন্য পজিটিভ কিছু আছে। মানে ডানপন্থীরা মানে সবাইকে নিয়ে চলার একটা চিন্তা ভাবনা করে। এই দিক দিয়ে বা বড় বড় আন্দোলনের ক্ষেত্রে আপনি দেখবেন ডানপন্থীদের এখানে কিন্তু অবদান বেশি থাকে। বড় বড় ডানপন্থীরা কি বামপন্থী যারা আছে তাদেরকে নিয়ে একসাথে এক প্ল্যাটফর্মে আসতে পারে? ডানপন্থীরা আসলে এর আগে দেখেন যখন মান্না ভাইয়ের সাথে আমি ছিলাম অনেকদিন, ওই সময় মান্না ভাইয়ের অনেক প্রোগ্রামে মামুনুল হক আসতো, তারপরে নূর হোসেন কাসেমি আসতো, এবং আপনারা দেখেছেন একসাথে মিছিল মিটিং তারা সবকিছু করেছে। তো ডানপন্থীরা কিন্তু এই জায়গাটা কিন্তু খোলামেলা মানে ডাকলেই আসে। আবার ছাত্র শিবিরের একটা বিষয় দেখেন, তারা প্রতিটা মানে কর্মসূচিতে যখন অনেক দলগুলো নিয়ে করে তখন ছাত্র দলের দাওয়াত করে, শিবির তখন হচ্ছে বামপন্থীদের দাওয়াত করে, কিন্তু তারা কিন্তু সাড়া দেয় না। তাদের একটাই কথা যে মানে আসুক আমাদের সাথে, আইসে আমাদের সাথে কথা বলুক। এইখানে বামপন্থীরা কিন্তু সাড়া দেয় না। বামপন্থীদের এই জিনিসটা মানে কট্টর মনোভাব, এই কট্টর মনোভাবের কারণেতে তারা দিনে 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 একা হয়ে যাচ্ছে। তাদের যে মানে সেই মার্ক্সবাদ লেনিনবাদের রাজনীতি সেগুলো আর এই বামপন্থীদের মধ্যে নেই। এটাকে বাম বলে না। বামদের আসল রাজনীতি আসলে বাংলাদেশের কোনো দলের মধ্যে আমি দেখতে পাইনি। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন মান্না ভাইয়ের যে নাগরিক ঐক্যের ছাত্র সংগঠন নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক ছিলেন এবং সভাপতি ছিলেন। তো আপনি মান্না ভাইয়ের ওখানে রাজনীতি করে ওখান থেকে কেন চলে আসলেন? আসলে মান্না ভাইয়ের ওইখানে রাজনীতি করে চলে আসার মূল কারণটা ছিল মানে আমার যেটা মনে হয়েছে যে ওই চিন্তা চেতনার সাথে আমার চিন্তা চেতনার কিছুটা দীর্ঘদিন তো ছিলেন মানে আপনি। দীর্ঘদিন ছিলাম, তারপরে মানে অনেক মানায় ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত দেখতেছিলাম যে না, আমি স্বাধীনভাবে কোথাও কাজ করতে পারবো না। পারছিলেন। এটা মান্না ভাইয়ের দোষ এরকম না, কারণ প্রত্যেকটা দলেরই কিন্তু একটা নিজস্ব মানে চিন্তা চেতনা থাকে। আপনি যখন একটা দলের মধ্যে থাকবেন তখন কিন্তু ওই দলের চিন্তা চেতনা আপনার লালন করতে হবে। ওই দল যদি আপনার মনেও হয় এটা ভুল, আপনার ওইটাই করতে হবে। তো সেই জন্য কি আমি যেটা দেখলাম যে আমি ওইখান থেকে স্বাধীনভাবে কথা বলতে পারছি না। মান্না ভাইয়ের ওখান থেকে বের হয়ে আসার পরে আমি ফেসবুক, আমার ইউটিউব চ্যানেল, আমি এখানে রেগুলার নিয়মিত কথা বলছি, যেটা অন্যায় সেটা বলতেছি। কিন্তু যখন একটা দলের হয়ে যাবেন আপনি, তখন হচ্ছে ওই দলের হয়ে কথা বলতে হবে। যেমন পার্থ ভাইয়ের সংগঠনের যে লোক যারা ছিল তারা কিন্তু এতদিন মানে অনেক সমালোচনা করতো, সরকারেরই করছে, কিন্তু এখন তারা করতে পারে না। কেন করতে পারে না? এখন সরকারের সমালোচনা করতে পারবে না, সরকারের সাথে তারা আছে। তো আমি যদি একটা রাজনৈতিক দলের সাথে যাইতাম, ওই দল যে দিকে যাইতো আমার সেই দিকে যাইতে হইতো। আমার যে নিজস্ব চিন্তা চেতনা সেইটার প্রতিফলন আমি কখনোই ঘটাইতে পারতাম না, এই জন্য আমার চলে আসা। তো আমি 2023 সালে মানে মান্না ভাইয়ের নাগরিক ছাত্র ঐক্য থেকে পদত্যাগ করে চলে আসি। তারপর থেকে আর কোনো রাজনৈতিক দলের সাথে সেভাবে মানে যুক্ত হওয়া হয়নি। আমি আমার পছন্দের আসলে দল এখনো পাইনি। আমি এখনো খুঁজতেছি যে আমি যদি ওই রকম কোনো দল পাওয়া যায় যে দলটা হচ্ছে মানে আমার চিন্তা চেতনার সাথে থাকবে, আমি করতে রাজি আছি। এইখানে যদি আমার 10টা দল চেঞ্জ করতে হয় আমি মনে করি সেটাও করা উচিত। তো সেই রকম দল আমি এখনো পাইনি, কারণ এখন সবগুলো দলই এখন একটা দুইটা আসনের জন্য রাজনীতি করে। আসনের জন্য রাজনীতি করা একটা রাজনৈতিক দলের মানে এজেন্ডা হইতে পারে না। আপনি
এতগুলো মানুষকে স্বপ্ন দেখাবেন, আপনি হাজার হাজার মানুষকে স্বপ্ন দেখায় একটা দলে নিয়ে আসবেন, কিন্তু আপনি 2টা আসন পাইলে আপনি সেখানে চলে যাবেন। মানে কি ওই বাকিদের স্বপ্নকে আপনার মূল্যায়ন করলেন না, মূল্যায়ন করলেন শুধু নিজেদের 2 জনের স্বপ্ন। তো আমার কথা মানে দল ছোট হোক কিন্তু সেইখানে নিজেদের একটা মানে চেতনা, রাজনৈতিক চেতনায় এক জায়গায় থাকতে হবে। দেখা যায় আমি এখন এইখানে পারলাম না, আবার তো দলগুলোর অবস্থা এইখানে আমি সমঝোতা করতে পারিনি, আরেক জায়গায় আমি সমঝোতা করি। এই যে চিন্তাগুলা, এগুলো তো পলিটিক্স না, এগুলো রাজনীতি না। রাজনীতিটা হচ্ছে আপনার ভিতরে আসলে কতটুকু মানুষের জন্য কাজ করার আকাঙ্ক্ষা আছে, সেইটা মানুষের জন্য আপনি করতে পারবেন কিনা ওই জায়গাটায় বসে। তো যখন আপনি করতে পারবেন না, যখন আপনার হাত বাঁধায় একটা আসনের উপর, তখন আপনি ওই রাজনীতিতে কিছুই করতে পারবেন না। তো ওই রাজনীতি আমি আসলে করে দীর্ঘদিন সময় নষ্ট করছি, আর চাই না যে এরকম সময় আর নষ্ট করতে। এটা কি আদৌতে কি বাংলাদেশে কি এরকম রাজনৈতিক দল হওয়া সম্ভব? আমি মনে করি চাইলেই সম্ভব। জাতীয় নাগরিক পার্টির অনেক সম্ভাবনা ছিল, অনেক সম্ভাবনা ছিল। এনসিপি যদি চাইতো মানে তারা কিন্তু বিশাল একটা মানে জনগোষ্ঠীকে কানেক্ট করতে পারতো। তারা এই যে এই নির্বাচনে জামাতের সাথে যদি জোটে না যেত, তাহলে তারা কিন্তু অনেক মানুষকে সুযোগ দিতে পারতো। বিভিন্ন জায়গায় মানুষ এমপি পদে মানে যারা যারা দাঁড়াইতো, ওই জায়গাটা তার একটা সংগঠন তৈরি হয়ে যেত। ওই সংগঠন তৈরি হওয়া মানে আমার দল আস্তে 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 বাড়তেছে। কিন্তু এখন আমি 30টা আসনের জন্য আমি সমঝোতা করে ফেললাম, তো বাকি আসনে তো আপনার সংগঠনটা দাঁড়াইলো না। তো এখানে সর্বোপরি তো আপনার লস হইলো। তো আমি মনে করি এইরকম দলগুলো যদি মানে নিজস্ব জায়গায় থাকে, আস্তে আস্তে গণ অধিকার পরিষদের এক সময় বিশাল সম্ভাবনা ছিল। গণ অধিকার পরিষদ ছাড়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা, এমন কোনো জেলা নাই, এমন কোনো উপজেলা নাই তারা কমিটি করে নাই। তারা এত দূর আসার পরে এখন মাত্র মানে 2টা আসনের জন্য তারা এই স্যাক্রিফাইসটা মানে দলটাকে স্যাক্রিফাইস করার যে সিদ্ধান্তটা নিল, এইটা আমার আবার ভালো লাগেনি। তো এই জন্য যদি এই 2টা দলের একটা দলও যদি মানে সঠিকভাবে দাঁড়াইতো, তাহলে আমার মনে হয় আপনি সংসদে না যেতে পারলেও বিরোধী দল আপনারা হইতেন। আপনি এইখানে যদি এখন যদি নূর ভাই যদি বলে যে আমি সরকারের সাথে নেই, সে যদি একা সংসদে দাঁড়ায়, তার যে ভয়েসটা সেই ভয়েসটা রেজ করে, তাহলে বিরোধী দল কিন্তু সে, কারণ জামাত এনসিপি এরা বিরোধী দলের জায়গাটাই কিন্তু সেইভাবে কাজ করতে পারছে না এবং সফল না। একটা বিরোধী দল কখনো মানে মানে বিরোধিতার ক্ষেত্রে ছাড় দিতে পারে না, এখানে তো সমঝোতা করছে। আপনি সমঝোতা করলে তাহলে জাতীয় পার্টির সাথে আপনার জাতীয় পার্টি আর আওয়ামী লীগ, বিএনপি আর জামাতের সাথে পার্থক্য কি? তো এই জন্য আপনাদের অবশ্যই মানে যেহেতু বিরোধী দলের জায়গাটা ফাঁকা, এই বিরোধী দলের জায়গাটা কিন্তু আর মানে জায়গাটা ভরাট করার জন্য একটা রাজনৈতিক দল দরকার ছিল। সেখানে এনসিপি পারতো, গণ অধিকার পরিষদও পারতো। তো 2টা দলের একটা দলও এই সুযোগটা নেয় নাই যে আমি এমপি মন্ত্রী না হয়ে রাজপথের বিরোধী দল হব, যেমনটা এতদিন কিন্তু বিএনপি রাজপথের বিরোধী দল ছিল। তো সেইটা নেওয়ার মতো এখানে তো আমরা তো রাজনৈতিক ইতিহাস যদি দেখি, তাহলে স্বাধীনতা পরবর্তী সময়ে যেমন হচ্ছে আসম আব্দুর রব ভাইয়ের যে জেএসডি, এক সময় এটা খুব প্রভাবশালী একটা রাজনৈতিক দল ছিল। পরবর্তীতে দেখা গেল যে তারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যেতে পারে নাই। একটা সময় দেখা গেল যে তাদের দল মানে এখন যে অবস্থা, সেটা তো ক্ষমতাতে না যাওয়ার কারণে বা ক্ষমতার স্বাদ তারা পায় নাই, যার কারণে এখন দলের এই অবস্থা। আসম আব্দুর রব ভাই তো এমনই একজন ব্যক্তি যাকে ছাড়া বাংলাদেশের ইতিহাস লেখা অসম্ভব, তাই না? সেখানে তো হয়তো নুরুল হক নূর তো এটা ভাবতেই পারে যে গণ অধিকার পরিষদ যদি সরকারের সাথে না যায়, হয়তো দল শেষ হওয়ার পথে, বা এনসিপি যদি এটা ভাবে যে আমরা যদি আসন না পাই বা আমরা যদি এমপি হিসেবে নির্বাচিত হয়ে না আসতে পারি, তাহলে হয়তো আমাদেরও রাজনীতি এই 5 বছরই হয়তো হবে, এরপরে শেষ হয়ে যাবে, এরকমটা ভাবতে পারে না তারা? আসলে পলিটিক্সটা তো আসলে মানে আসনের উপর নির্ভর করে না। আপনি জাসদের যে উদাহরণটা দিলেন, জাসদ আপনার গঠনের পরে জাসদের এমন একটা পরিস্থিতি হয়েছিল মানে তারা কিন্তু ক্ষমতায় যাওয়ার মতো একটা দল হয়ে গেছে। হ্যাঁ, মানে সেই স্বাধীনতার পর পরবর্তী তো স্বাধীনতার পরে জাসদ যে পজিশনে গিয়েছিল, সেই পজিশনটা সরে আসার মানে পজিশন থেকে সরে আসার মূল কারণটাই ছিল তারা
মানে সংগঠিত ছিল না, তারা সিদ্ধান্তটা সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নিতে পারেনি। আমি যদি একটু বলি, আপনি একটু আগে যে কথাটা বললেন যে নিজের মত প্রকাশের যে জায়গাটা, রাজনৈতিক দল, আপনি এমনই একটা রাজনৈতিক দল খুঁজছেন যেখানে আপনি নিজের মত প্রকাশ করবেন। যদি জাসদ, ওখানে কিন্তু সবাই কিন্তু যার যার নিজের মত প্রকাশ করতে পারতো, সবাই যার যার মতো চলতো, একটা জায়গায় এসে তারা একতাবদ্ধ হতে পারতো না। আপনার কথা দাঁড়ায়, তাহলে ওই রকম যদি রাজনৈতিক দল হয় যে তারা একটা জায়গায় এসে একতাবদ্ধ হতে পারবে না, বা কোনো একটা সিদ্ধান্ত নিতে গেলে তারা সেই সিদ্ধান্তহীনতায় ভুগতেছে, তাহলে সেটা তো মানে সেই জাসদই হয়ে যাবে পরবর্তীতে। না, সিদ্ধান্তহীনতা তো মানে এইখানে ওই একই ভুলটা কিন্তু করছে জাসদ, যে ভুলটা করছে মানে তারা সিদ্ধান্তটা সেইভাবে করতে পারে না। অনেক নেতারা দেখা যায় মানে জিয়াউর রহমান যখন বিএনপি গঠন করে, বিএনপির সাথে চলে গেছে অনেক নেতারা, মানে এক একজন এক এক দিকে চলে গেছে। তো আওয়ামী লীগে কেউ চলে গেছে, কেউ বিএনপি যখন গঠন হয় বিএনপির সাথে চলে গেছে, কেউ ন্যাপের সাথে চলে গেছে, এক একজন এক এক দিকে চলে গেছে। তো এই যে যে মানে তাদের মানে নির্দিষ্ট জায়গায় তাদের যে আদর্শ, সেই আদর্শ নিয়ে তারা যদি শক্ত হয়ে দাঁড়াইতো তাহলে আজকে বিএনপি তৈরি হইতো না। জাসদ যদি শক্ত হয়ে দাঁড়াইতো তাহলে আজকে বিএনপি তৈরি হইতো না। জাসদ থাকতো এখন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। তো তাদের এই যে সামান্য সিদ্ধান্ত, মানে নেতৃত্ব স্থানীয় যারা, তারা দেখা যায় একটা আসনের জন্য মানে ছুটে চলে গেছে, বা একটা ভালো সুবিধা পাওয়ার জন্য। জিয়াউর রহমান যেহেতু ক্ষমতায় থেকে একটা রাজনৈতিক দল গঠন করেছে, তো জিয়াউর রহমানের সাথে তারা মানে চলে গেছে। এরকমটা তো ওই 2018 সালের নির্বাচনেও দেখা গেছে যে বিএনপির যারা নির্বাচিত হয়েছেন তারা তো দল থেকে প্রয়োজনে পারলে পদত্যাগ করে হলেও তারা ওই সংসদে যেতে চাচ্ছিল। এরকমটা হয়েছে না বিএনপিতে? হ্যাঁ, বিএনপির সাথে এরকম হয়েছে, এবং তারা কিন্তু পরবর্তীতে মানে সেই রকম মানে রাজনীতিতে কিন্তু সামনে আসতে পারে না। স্বাভাবিক, আর রাজনীতি মানে বিএনপি তাদের বিশ্বাস করবে কেন? বিশ্বাস করবে দুঃসময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বগুড়া যে 7 আসনের যে মানে ছেড়ে দেওয়া, সেইটা কিন্তু মানে অন্য অন্য এমপি প্রার্থীরা এই একটা এমপির লোভ মানে সামলাইতে পারে নাই। যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেরেছে, ঠাকুরগাঁয়ের আসনটা ছেড়ে দিল। না বগুড়া আসন, বগুড়া মানে তারেক রহমানের বর্তমান যে আসন, সেইটায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর 18 সালে জয়ী হয়েছিল। তো সেইখানে তিনি ছেড়ে দিয়েছিল, আর বাকিরা কিন্তু ছাড়তে পারেনি। ছেড়ে দেওয়ার কারণে তার যে আপোষহীনতার কারণে সে এখন বাংলাদেশের রাষ্ট্রপতি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর যারা ছাড়তে পারে নাই, হারুন রশিদ কোথায়, বা আর বাকিরা কোথায়? তাদের তো বিএনপিও বিশ্বাস করে নাই, বাংলাদেশের মানুষও বিশ্বাস করে নাই। এনসিপির সবচেয়ে বড় ভুল কি? এনসিপির সবচেয়ে বড় ভুল হচ্ছে ভাই ব্রাদার কোরাম। এইটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। 2 নম্বর ভুল হচ্ছে তারা জুলাইটাকে কুক্ষিগত করেছে। মানে ভাই ব্রাদার কোরাম কিভাবে দেখেন, আপনি এত বড় একটা দল গঠন করলেন, সেখানে ঢাকা ইউনিভার্সিটির সামান্য কয়েকজনের বাইরে আপনি নেতৃত্বের জায়গা দিতে সাহস পাচ্ছেন না, মানে আপনি ওইভাবে আদর্শিক রাজনৈতিক দল গড়ে তুলতে পারেন না। আপনি প্রাইভেট ইউনিভার্সিটিকে আপনি সেইভাবে মূল্যায়ন করেন নাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়কে আপনি মূল্যায়ন করেন নাই, আপনি সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি এইসব জায়গায় কিন্তু আন্দোলনের হাব ছিল। চট্টগ্রাম ইউনিভার্সিটিকে আপনি মানে সংযুক্ত করতে পারেন নাই। তো যখন আপনি ঢাকা ইউনিভার্সিটির সামান্য কিছু ভাই ব্রাদার কোরাম নিয়ে আপনি একটা রাজনৈতিক দল করবেন আর বাকিদের বঞ্চিত করবেন, তো এই এনসিপি তো এখন ক্ষমতায় না গেলেও কাছাকাছি যাওয়ার কথা। নেপালে গেছে না, তো এদের তো ক্ষমতায় না গেলেও কাছাকাছি যাওয়ার কথা ছিল, কিন্তু তারা নিজেদের ভুলের কারণে তারা ওই যে আন্দোলনের মেইন শক্তিটাকে একত্রিত করতে পারে নাই। 2024 সালের 12ই আগস্ট সকল ছাত্র সংগঠনকে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেদিন নাহিদ, আসিফ, মাহফুজ সবাই ছিল, তাদের সাথে বৈঠক। সেখানে একটা প্রস্তাব দেওয়া হইলো যে আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকে উন্মুক্ত করে প্রয়োজনে প্রত্যেক স্টেক ছাত্র দলের একজন নেন, শিবির থেকে একজন নেন, সব জায়গা থেকে 1-2 জন করে নিয়ে আপনি বিষয়টাকে মানে সংগঠিত করেন, বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম। আর আপনারা রাজনৈতিক দল করবেন কি করবেন না সেটা আগে থেকেই বলেন। যদি রাজনৈতিক দল, সেই দিন কিন্তু নাহিদ ইসলাম বা আসিফ মাহমুদ এরা বলেছিল যে আমরা কোনো রাজনৈতিক দলে করব না, কিন্তু আজকে
তারা রাজনৈতিক দল করেছে। ওই সময় যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকে তারা সব মিলে যদি সুসংগঠিত করতে পারতো, যদি সেখানে চট্টগ্রাম ইউনিভার্সিটির যে নেতৃত্বটা ছিল জুলাই, যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে নেতৃত্ব ছিল, রাজশাহী ইউনিভার্সিটির যে নেতৃত্ব ছিল, সেই নেতৃত্বটাকে যদি ঐক্যবদ্ধ করে তারা একসাথে দলের ঘোষণা দিত বা প্রাইভেটের যাদের সবাই একসাথে নিতে পারতো, তাহলে তারা আজকে ক্ষমতায় না আসলেও ক্ষমতার কাছাকাছি। আচ্ছা, আপনি লাস্ট প্রশ্ন আর একটা উদাহরণ দেই, নাহিদ ইসলাম একটা দলের দায়িত্ব নিয়েছে। জিয়াউর রহমান মানে যখন বিএনপি গঠন করে, তখন জিয়াউর রহমান সামরিক শাসক হলেও, সে সেনাবাহিনী থেকে আসলেও, তিনি প্রত্যেকটা রাজনৈতিক এবং আন্দোলন সংগ্রামের নেতার দ্বারে দ্বারে গিয়েছে। তিনি একটা মানে সেনাবাহিনীর টপ লিডার হয়েও তিনি একজন রাজনৈতিক নেতার বাড়ি গেছে, মান্নাবাইয়ের বাড়ি পর্যন্ত গেছে, যে আসেন আপনি রাজনীতিক, প্রত্যেকটা রাজনৈতিক লোকজনকে তিনি কানেক্ট করেছে। এই জন্য বিএনপি আজ এই পর্যায়ে, কিন্তু নাহিদ ইসলাম এটা করতে পারে নাই, নাহিদ এখানে মিস করে ফেলেছে। আচ্ছা, লাস্ট প্রশ্ন, জুলাই ফোর্স কি কখনো রাজনৈতিক প্ল্যাটফর্ম হতে পারে? এটা আসলে সম্ভাবনা নেই। আমি শুরুতেই, আমরা যখন এটা গঠন করি তখন থেকে আমরা এটা মানে এই করছি যে এখানে কোনো রাজনৈতিক দল হবে না, কারণ এইখানে বিভিন্ন রাজনৈতিক দলের মানে যারা, তারাও এখানে ঐক্যবদ্ধ হইতে পারবে। তো যখন আমি রাজনৈতিক দলের ঘোষণা দিব, তাহলে তখন আমি সবাইকে এক জায়গায় করতে পারবো না। আমার কথা হচ্ছে প্রেস ক্লাব, পল্টন, মতিঝিল, এই অঞ্চলের যারা আন্দোলন করছে তারা ঐক্যবদ্ধ থাকুক, হোক বিএনপি, হোক জামাত বা এনসিপি, যে যাই হোক, সবাই যদি আমাদের সাথে ঐক্যবদ্ধ হইতে চায়, হইতে পারবে, সমস্যা নেই। এই জন্য এই সম্ভাবনাটা নিয়ে। ঠিক আছে, আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এবং SMM টিভির নিউজের প্রত্যেকটা দর্শক শুভানুধ্যায়ী সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।